প্রাণ থাকলেই প্রাণী হওয়া যায়, কিন্তু মন থাকলেই মানুষ হওয়া যায় না। মানুষ হওয়ার জন্য দরকার হয় একটা মানুষত্ব বোধের। সেই মানুষত্ব বোধ কোথা থেকে আসে না, জ্ঞান থেকে আসে। যখন আমরা জন্ম হই তখন আমরা একটা প্রাণীর মতোই জন্ম হই, বাকি সমস্ত প্রাণীদের মতোই। কিন্তু ধীরে ধীরে আমাদেরকে হয়ে উঠতে হয় মানুষ। যে মানুষ হচ্ছে বাকি প্রাণীদের থেকে আলাদা, একটু বিশেষ প্রজাতির একটা প্রাণী, একটা বিশেষ প্রকৃতির একটা প্রাণী। সেও প্রাণী, কিন্তু সেই প্রাণীটা আলাদা, একটু বিশেষ। সেই যে আলাদা এবং যখন সে প্রাণী হয়ে জন্ম হচ্ছে এবং তারপর ধীরে ধীরে সে মানুষ হয়ে উঠছে, এই দুটো জিনিসের মাঝখানে যেটা প্রয়োজন সেটা হচ্ছে কি, মানুষত্ব বোধের যে জ্ঞান, অর্থাৎ মানুষের যে প্রকৃতি, তার যে নেচার, সেটা সম্পর্কে জানা, মানুষের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে জানা। যদি আমরা সেগুলো না জানি এবং মানুষের শরীর নিয়ে জন্ম হই, তাহলে আমরা যে শুধুমাত্র প্রকৃত মানুষ হয়ে উঠতে পারলাম না এমন নয়, বা আমরা একটা প্রাণী হয়ে থেকে গেলাম এমন নয়, বরং আমরা একটা অমানুষে পরিণত হলাম। তো আজকের ভিডিওটা আমাদেরকে সাহায্য করবে প্রকৃত অর্থে মানুষের বৈশিষ্ট্য কী সেটা জানার জন্য এবং নিজেকে একটা প্রকৃত মানুষে পরিণত করার জন্য। আজ থেকে অলমোস্ট 500 বছর আগে থমাস হোবস বলে একজন ফিলোসফার, তিনি একটা বই লেখেন, যে বইটার নাম হচ্ছে কি, লিভায়েথান। এটা হচ্ছে অক্সফোর্ড ক্লাসিকের একটা পাবলিশ করা বই। লিভায়েথান বইয়ের ইংলিশ, লিভায়েথান বইটা ইংলিশে লেখা হয়েছিল 1651 খ্রিস্টাব্দে এই বইটা লেখা হয়, 1651 খ্রিস্টাব্দে। যে বইয়ের 3টে প্রধান ভাগ আছে, তার মধ্যে প্রথম যে চ্যাপ্টারটা বা প্রথম যে অধ্যায়টা, তার অনেকগুলো পার্ট আছে। সেই প্রথম অধ্যায়ের মধ্যে তিনি মানুষের প্রকৃতি সম্পর্কে আলোচনা করেছেন। থমাস হোবস একজন বিখ্যাত পলিটিক্যাল ফিলোসফার, এবং পলিটিক্স নিয়ে আলোচনা করার আগে মানুষের প্রকৃতি নিয়ে জানাটা অনেক বেশি প্রয়োজনীয় বলে উনি মনে করেন, এবং সেই জন্য তিনি প্রথম চ্যাপ্টারটা মানুষের প্রকৃতি নিয়ে লেখেন। এবং সেই প্রথম চ্যাপ্টার থেকে আজকের ভিডিওতে আমরা টোটাল 8টা পয়েন্টস সম্পর্কে জানবো, যে 8টা পয়েন্টের মধ্যে আমরা মানুষের প্রকৃতিটাকে বোঝার চেষ্টা করব। এবং যদি তোমরা মানুষের প্রকৃতিকে জানতে চাও, তাহলে মানুষের মন সম্পর্কে আরও অনেক বেশি ভালো করে তোমাকে জানতে হবে, কারণ মনটাই হচ্ছে মানুষের সমগ্র বিষয়টার মধ্যে সবথেকে প্রধান। এবং মনের মধ্যেও যদি আমরা দেখি, সবথেকে প্রাথমিকভাবে যেটা গুরুত্বপূর্ণ সেটা কি, সেটা হচ্ছে আমাদের মাইন্ডসেট। যদি আমাদের মাইন্ডসেট, অর্থাৎ বাংলাতে বললে মানসিকতা, এটা যদি সঠিক না থাকে, তাহলে আমরা কখনোই জীবনে উন্নতি এবং আনন্দ, এই দুটো জিনিসের অভিমুখে এগিয়ে যেতে পারবো না। এবং এই বিষয়টাকে মাথায় রেখে আমরা একটা নতুন কোর্স লঞ্চ করেছি, যার নাম হচ্ছে অ্যাডভান্সড মাইন্ডসেট। যে কোর্সের মধ্যে আমরা আলোচনা করেছি কিভাবে আমরা একটা নেগেটিভ মাইন্ডসেটকে পরিবর্তন করে একটা পজিটিভ মাইন্ডসেটে পরিণত করতে পারি 6টা ডিফারেন্ট স্টেপের মাধ্যমে। এবং তারপরে আমরা 50টা আলাদা আলাদা মানসিকতা বা মাইন্ডসেটের একটা চেকলিস্ট দিয়েছি, 50টারও বেশি আলাদা আলাদা মাইন্ডসেটের একটা চেকলিস্ট। যে মাইন্ডসেটগুলো যদি তুমি নিজের মধ্যে অ্যাডপ্ট করতে পারো বা তৈরি করতে পারো, তাহলে অনেক সহজেই জীবনে অনেক উন্নতি এবং অনেক আনন্দের অভিমুখে এগিয়ে যেতে পারবে। যে মাইন্ডসেটগুলো 3টে ভাগে ডিভাইডেড করা হয়েছে: কমন সেন্সিক্যাল মাইন্ডসেট, যেটা আমাদের অত্যন্ত প্রয়োজন, প্রত্যেক দিন প্রয়োজন, যেটা না জানলে জীবন একেবারে অকেজো হয়ে পড়বে। এরপর ভ্যালুয়েবল মাইন্ডসেট, যেগুলো রিসার্চের উপরে বেসড। এবং তারপর লাস্ট চ্যাপ্টার, যেখানে আমরা অ্যাডভান্সড মাইন্ডসেট সম্পর্কে আলোচনা করেছি। এই অ্যাডভান্সড মাইন্ডসেট কোর্সটা, সম্পূর্ণ যে কোর্সটা, এটা অত্যন্ত এসেনশিয়াল একটা কোর্স, একটা প্রয়োজনীয় কোর্স। তুমি এই বিষয়বস্তুগুলো সম্পর্কে আমাদের থেকে শিখতে পারো, অন্য কোনো ইউটিউব চ্যানেল থেকে শিখতে পারো, কোনো বই পড়ে শিখতে পারো, কিন্তু তোমাকে জীবন এটা শেখাবেই। এটা এতটাই প্রয়োজনীয়। যদি তুমি অন্য জায়গা থেকে, ইউটিউব চ্যানেল থেকে বা বই পড়ে শেখো, তাহলে সেখানে বিক্ষিপ্তভাবে এখানে একটা ওখানে একটা, কবে কোনটা জানবে তার কোনো সুনির্দিষ্ট জায়গা নেই। কিন্তু এখানে একটা চেকলিস্টের আকারে দেওয়া আছে, অনেক কম সময় অনেক গভীরভাবে সম্পূর্ণ মাইন্ডসেটটা তুমি জানতে পারবে। কিন্তু জীবন তোমাকে এটা শেখাবেই, এটা ছাড়া তুমি এগোতে পারবে না। তো যদি তোমরা এই কোর্সের সঙ্গে যুক্ত হতে চাও, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে মেসেজ করে লিখতে পারো অ্যাডভান্স মাইন্ডসেট, অথবা ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আমাদেরকে মেসেজ করে লিখতে পারো অ্যাডভান্স মাইন্ডসেট। এই কোর্সটা ডোনেশনের উপরে বেসড। তুমি যে কোনো পরিমাণ অর্থ আমাদেরকে ডোনেট করে এই কোর্সে যুক্ত হতে পারো, তোমার সামর্থ্য অনুযায়ী। সেটা সর্বনিম্ন 1 টাকাও হতে পারে। আবার যদি তোমার সামর্থ্য থাকে, যদি তুমি কোনো জব বা তুমি কোনো প্রফেশনের মধ্যে যুক্ত থাকো, কোনো বিজনেস থাকে, আমাদের চ্যানেলকে তোমার যদি ভালো লাগে, তাহলে তুমি তার থেকে বেশি পরিমাণ অর্থ তোমার সামর্থ্য অনুযায়ী আমাদেরকে ডোনেট করতে পারো। ওকে, এবারে আমরা চলে আসি আমাদের টপিকে। সেটা হচ্ছে কি, থমাস হোবসের লেখা লিভায়াথান বইয়ের প্রথম অধ্যায় তিনি মানুষের প্রকৃতি নিয়ে কি আলোচনা করেছেন। সবার প্রথমে থমাস হোবস বলছে যে আমাদের মধ্যে 2 রকমের মোশন অথবা বেগ তৈরি হয়। একটা জিনিস যখন দ্রুত বেগে ছুটে যায় না, একটা তীর যেমন ছুটে যায়, বা একটা গাড়ি যেমন চলতে থাকে, একটা ঘোড়া যেমন ছুটে যায়, এই যে বেগ, সেটা 2 রকমের হয়। একটাকে তিনি বলছেন ভাইটাল বা ভিটাল,
আর একটাকে বলছেন কি ভলেন্টারি। না, এই প্রাথমিক যে বেগটা সেটা হচ্ছে কি তার কোনো অনিয়ন্ত্রিত একটা বেগ, যেমন আমাদের শরীরে রক্তের প্রবাহ হচ্ছে, একটা বেগে সেটা চলছে। আমরা যখন খাবার খাই তখন আমাদেরকে বাথরুমে যেতে হয়, একটা বেগ তৈরি হয় শরীরের মধ্যে, একটা ফোর্স তৈরি হয়। সেটা যখন আমরা খাবারকে হজম করি, ডাইজেস্ট করি, তখন আমাদের শরীরের মধ্যে একটা বেগ তৈরি হয়। ঠিক আছে, যে প্রাণ বা জীবন তারও একটা বেগ আছে। প্রথমে একজন শিশু জন্ম হয়, তারপর সে কিশোর বা কিশোরী হয়ে ওঠে, তারপর সে যুবক বা যুবতী, তারপর মধ্যবয়স্ক, তারপর প্রাপ্তবয়স্ক, ধীরে ধীরে মানে বৃদ্ধ বয়সের দিকে এগোয়। তাহলে জীবনেরও একটা অভিমুখ আছে, একটা বেগ আছে, সেই বেগে চলছে। এই যে বেগগুলো সেগুলোকে বলা হচ্ছে কি ভিটাল ফোর্স বা ভিটাল একটা বেগ, যেটা হচ্ছে কি মানে অনবরত অনিয়ন্ত্রিতভাবে অটোমেটিক্যালি এমনি এমনি হয়ে চলেছে। দ্বিতীয় যেটা সেটাকে বলা হচ্ছে কি ভলেন্টারি মোশন। এই ভলেন্টারি মোশন মানে কি, আমাদের হাত পা মাথা এগুলোকে আমরা যে নাড়াতে পারি, হাত পাকে নাড়াতে পারছি, এটা হচ্ছে কি ভলেন্টারি। অর্থাৎ আমি সচেতন বা সজাগ অবস্থায় এটাকে আমি নিয়ন্ত্রণ করতে পারি। আমাদের যে স্পিচ বা শব্দ, কোন শব্দটা আমি ব্যবহার করব আমার ওয়াইফের সঙ্গে কথা বলার সময়, আমার হাজব্যান্ডের সঙ্গে কথা বলার সময়, বিজনেস করার সময়, বা আমার কলিগ বা বন্ধুদের সঙ্গে কথা বলার সময়, বা কোনো বক্তৃতা দেওয়ার সময়, ইত্যাদি ইত্যাদি সিচুয়েশানে, সেটা কি, সেটা কিন্তু ভিটাল ফোর্স নয়, বরঞ্চ সেটা হচ্ছে কি একটা ভলেন্টারি ফোর্স। আমরা যে কর্ম বা যে কাজগুলো করি বা যে সিদ্ধান্তগুলো নিই সেগুলো হচ্ছে কি ভলেন্টারি ফোর্স। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম ভাইটাল ফোর্স আর ভলেন্টারি ফোর্সের মধ্যে পার্থক্য কী। এরপর থমাস হোবস বলছে যে এই যে ভলেন্টারি ফোর্স সেটা আবার দুই রকম হতে পারে। সেটা হচ্ছে কি, একটা হচ্ছে অ্যাভারশন আর একটা হচ্ছে কি অ্যাপেটাইট। অ্যাভারশন মানে কি কোনো একটা জিনিসের বিপরীত অভিমুখে চলে আসা, মানে ওই জিনিসটা আমার পছন্দ নয়, ঠিক আছে, বা ওটা আমার ভালো লাগে না, আমি এই খাবারটা খাবো না। এটা একটা কি এটা হচ্ছে কি একটা ভলেন্টারি ফোর্স, মানে আমি সজাগভাবে সচেতনভাবে সিদ্ধান্ত নিচ্ছি। আমাকে কেউ একটা হাত নেড়ে বললো তুই হাত উঁচু কর বা হাত তোল, কিন্তু আমি নির্দিষ্টভাবে সিদ্ধান্ত নিচ্ছি যে আমি হাত উঁচু করব না, ঠিক আছে, আমি মানে হাত থেকে নাড়াবো না। এটা হচ্ছে কি আমি অ্যাভারশন, মানে ভলেন্টারি ফোর্সটা হচ্ছে কি উল্টো অভিমুখে কোনো জিনিস থেকে নিজেকে রিটায়ার করে নেওয়া, নিজেকে উইথড্র বা তুলে নেওয়া, সেটা উল্টো অভিমুখে যাওয়া, একটা ঘৃণা বা একটা ডিসলাইক করা, অপছন্দ করা ইত্যাদি। অন্যদিকে হচ্ছে কি অ্যাপেটাইট। অ্যাপেটাইট মানে কি কোনো জিনিসের সম্মুখে এগিয়ে যাওয়া, কোনো জিনিস ভালো লাগে, আমি সচেতনভাবে বেছে নিতে পারছি যে আমার এই হেডফোনটা ভালো লাগে, আমি এটার প্রতি অ্যাট্রাক্টেড হব। এটা হচ্ছে একটা ভলেন্টারি ফোর্স। ভলেন্টারি ফোর্স তাহলে হচ্ছে দুই রকম, একটা হলো কি অ্যাভারশন, অর্থাৎ বেগটাকে উল্টো অভিমুখে নিয়ে যাওয়া, নিজেকে তুলে নেওয়া, আর একটা হচ্ছে কি আমরা সেই কোনো জিনিসের অভিমুখে বেগটাকে নির্ধারণ করছি, একটা আকর্ষণীয়তা, একটা ভালো লাগা, একটা অ্যাটাচমেন্ট তৈরি করা। ওকে, এটা হচ্ছে কি সমস্ত প্রাণীদের মধ্যে এই দুই রকমের ফোর্স দেখা যায়, থমাস হোবস বলছে, এবং আমাদের মধ্যেও এই দুই রকমের ফোর্স দেখা দেয়। যদি আমরা মানুষকে বুঝতে চাই, মানুষের সত্তাকে বুঝতে চাই, তাহলে এই দুই ধরনের ফোর্সকে বুঝতে হবে, ভাইটাল ফোর্স আর ভলেন্টারি ফোর্স। তারপর সেই ভলেন্টারি ফোর্সের মধ্যে আবার দুটো ভাগ, অ্যাপেটাইট আর হচ্ছে কি অ্যাভারশন। ওকে, এবারে আমরা চলে আসবো কি ট্রেন অফ থট। থমাস হোবস বলছে যে মানুষের সবার থেকে গভীর যে প্রকৃতিটা, যেটা মানুষকে অন্য প্রাণীদের থেকে আলাদা করে, সেটা হচ্ছে চিন্তা করার ক্ষমতা। আমরা যে চিন্তা করতে পারি, আমি আজকে ভাত খাবো, বা আমি এই সবজিটা খাবো না, বা আমি এই কাজটা করবো না, এটা করবো, আমি ওখানে যাবো, তারপর এই কাজটা করবো, তারপর ওই কাজটা করবো, ইত্যাদি ইত্যাদি। এই যে চিন্তা করছি, যে ট্রেন অফ থট, তার মধ্যেও হচ্ছে কি এই দুই ধরনের ফোর্স তৈরি হয়। একটাকে আমরা বলতে পারি কি যেটা হচ্ছে কি রেগুলেটেড, আর একটা হচ্ছে আনরেগুলেটেড। অর্থাৎ একটু আগে আমরা যে ভাইটাল ফোর্স আর যে ভলেন্টারি ফোর্স দেখলাম, ঠিক কিছুটা তেমনই আমাদের চিন্তার যে বেগটা, সেখানে ওই দুটো ফোর্স বা ওই দুটো মোশন বা বেগ আমাদের চিন্তার মধ্যেও ওই দুই ধরনের বেগের সৃষ্টি করে যখন আমরা কোনো কিছু চিন্তা করি। কারণ আমরা তো প্রাণী, তাহলে প্রাণীর যে বৈশিষ্ট্যটা সেটা উঠে আসে আমাদের চিন্তার যে ছন্দ তার মধ্যেও। সেই দুই রকমের চিন্তা কি, সে একটা হচ্ছে কি যেটাকে আমরা বলছি রেগুলেটেড, একটা হচ্ছে আনরেগুলেটেড। রেগুলেটেড মানে কি, যেখানে আমরা চিন্তাগুলো একটা ডিজাইন আছে, একটা নকশা আছে, এবং কতগুলো সুনির্দিষ্ট নিয়ম মেনে চিন্তাগুলো চলছে, এবং সেই চিন্তার একটা উদ্দেশ্য আছে, কোথায় গিয়ে সেই চিন্তাটা শেষ হবে, এবং সেই চিন্তাটা কতগুলো নিয়ম মেনে চলছে, এবং একটা চিন্তার শেষ এবং অন্য চিন্তার শুরু একটা ছন্দ বা একটা প্রকৃতি তারা মেনে চলছে। সেটা হচ্ছে কি গাইডেড বা রেগুলেটেড চিন্তা, একটা নির্দিষ্ট গাইড আছে, একটা পরিচালনা করতে পারি। অন্য একটা কি, সেটা হচ্ছে আনরেগুলেটেড। যখন আমরা খুব টেনশন করি বা সারা দিন ধরে কাজকর্ম করার পর অনেক টায়ার্ড হয়ে গেছি, রাত্রেবেলা শুতে যাচ্ছি, এবার ঘুম আসছে না, তখন যেরকম চিন্তা হয় ওটা হচ্ছে কি আনরেগুলেটেড চিন্তা। অর্থাৎ যে চিন্তাগুলোর মধ্যে কোনো রেগুলেশন নেই, কোনো নিয়ম নেই, কোনো শৃঙ্খলা নেই, কোনো নকশা বা ডিজাইন নেই,
যে চিন্তাগুলো এলোপাতাড়িভাবে চলছে। ওকে, তাহলে এই দুই ধরনের চিন্তা আমরা দেখতে পাই, দুই ধরনের যে মোশন বা বেগ তার প্রভাব আকারে আমাদের চিন্তার মধ্যেও সেটা উঠে আসে, রেগুলেটেড আর আনরেগুলেটেড। আর এই যে চিন্তার যে চলমানতা, চিন্তা একটা জায়গা থেকে একদিকে চলছে অনবরত, এটাকে আমরা বলছি কি মেন্টাল ডিসকোর্স। তাহলে বা ট্রেন অফ থট। একটা ট্রেন যেমন দেখলে অনেকগুলো ট্রেনের বগি থাকে না, এক একটা কামরা থাকে, একটা কামরার সাথে একটা কামরা এরকম জুড়ে রাখা হয়, ঠিক তেমন একটা একটা চিন্তা, সেই চিন্তাগুলো একটার সাথে একটা জোড়া আছে। এই যে জুড়ে জুড়ে একটা চিন্তার যে শৃঙ্খলা তৈরি হচ্ছে, একটা শিকলের মতো, সেটাকে আমরা বলছি কি মেন্টাল ডিসকোর্স। সেই মেন্টাল ডিসকোর্স দুই রকমের হলো, একটা হচ্ছে রেগুলেটেড, একটা হচ্ছে আনরেগুলেটেড, যেখানে ভাঙাচোরা এবড়ো খেবড়ো এদিক ওদিক চলে যাচ্ছে, কোনো নির্দিষ্ট শৃঙ্খলা নেই। আরটা হচ্ছে কি সুনির্দিষ্টভাবে সাজানো। আমরা যখন ঘুমের মধ্যে স্বপ্ন দেখি তখন সেটা হচ্ছে কি ধরনের চিন্তা? আনরেগুলেটেড। কারণ চিন্তার মানে সেই স্বপ্নের যে চিন্তাটা সেটা আমাদের মনেই ঘটছে, আমাদের মানুষ হিসেবে আমাদের একটা সত্তার একটা অংশ সেটা, কিন্তু সেটা আনরেগুলেটেড। এটা হচ্ছে কি ভাইটাল ফোর্স, ভলেন্টারি ফোর্স নয়। সেই চিন্তাগুলোর কোনো নকশা বা ডিজাইন নেই। ঠিক আছে, অনেক সময় আমরা যখন কথা বলি তখন আমরা এরকম আনরেগুলেটেড স্পিচ দিই যেগুলোর কোনো শৃঙ্খলা নেই। ঠিক আছে, কিন্তু যখন আমরা বই পড়ি বা যখন আমরা কোনো স্পিচ শুনি, কোনো লেকচার শুনি, তখন সেগুলো পরপর সাজানো থাকে। আপনি যে সমস্ত ইউটিউব ভিডিওগুলো দেখেন, যে কোনো চ্যানেলের, বেশিরভাগ চ্যানেলের ইউটিউব ভিডিও, যে কোনো এডুকেশনাল চ্যানেলে, সেগুলো একটা শৃঙ্খলার মধ্যে দিয়ে চিন্তাগুলো যায়। সেগুলোকে আমরা বলছি কি রেগুলেটেড থট। যে চিন্তাটা শৃঙ্খলার একটা নির্দিষ্ট উদ্দেশ্য আছে, সেইখানে গিয়ে পৌঁছাতে হবে। ওকে, এবারে হচ্ছে এই যে রেগুলেটেড যে মোশন চিন্তার, সেটা আবার দুই ভাগে বিভক্ত। প্রথম যে ভাগটা সেটাকে আমরা বলছি কি একটা এফেক্ট ড্রাইভেন। অর্থাৎ আমি প্রথমে ভেবে নিচ্ছি চিন্তাটা যে করব আমি, তার উদ্দেশ্যটা কি সেটা আমি প্রথমে নির্দিষ্ট করে নিলাম, ফিক্স করে নিলাম যে আগামী 3 বছরের মধ্যে আমি এমন একটা বিজনেস তৈরি করতে চাই যেখানে আমার প্রত্যেক মাসে 1 লাখ টাকা করে রোজগার হবে। ওকে, এটা হচ্ছে আমার উদ্দেশ্য, এটা আমি একটা এইম দিলাম, চিন্তা, এই বিষয়ে আমি এবার চিন্তা করব। তাহলে এই চিন্তাতে বা এইখানে পৌঁছানোর জন্য আমি যে কোনো জায়গা থেকে শুরু করতে পারি। আচ্ছা, প্রথমে আমি ভাবছি কি আমি একটা ফ্যাশনের ব্র্যান্ড খুলবো, যেটা ইনস্টাগ্রামে আমি অনেকগুলো ভিডিওস আপলোড করতে থাকবো। তারপর সেই ভিডিওসগুলো দেখার পরে আমার অনেক ফলোয়ার্স বাড়বে। সেই ফলোয়ার্সদেরকে আমি তারপর আমার কোনো জামা বা প্যান্ট আমার মানে আমি কোনো একটা লোকাল কোম্পানির থেকে তৈরি করব। তারপর আমার ইনস্টাগ্রামের সেই কোম্পানিটার যে নাম হবে সেই নামের একটা ব্র্যান্ড দিয়ে সেই জামা বা প্যান্টগুলোকে আমি তাদের কাছে বিক্রি করব, সেখান থেকে আমার টাকা রোজগার হবে। এবং 3 বছরের মধ্যে ফলোয়ার্সটা আমার এত জায়গাতে পৌঁছাবে, এতগুলো আমার মানে জামা বা প্যান্ট বিক্রি হবে, তারপর থেকে আমি 1 লাখ টাকা রোজগার করব। তাহলে কি হলো, এইখানে আমি প্রথমে আমি উদ্দেশ্যটাকে ঠিক করলাম, তারপর ইনস্টাগ্রাম, তারপর হচ্ছে ফলোয়ার্স বাড়ানো, তারপর জামা প্যান্ট একটা লোকাল কোম্পানির থেকে তৈরি করিয়ে নেওয়া, তারপর সেটাকে অন্যদেরকে বিক্রি করা, তারপর এটা একটা একটা করে চিন্তা করে করে আমি এইখানে পৌঁছালাম। এটা হচ্ছে একটা দ্বিতীয় অপশান। আচ্ছা, আমি প্রথমে একটা চাকরির ফর্ম ফিল আপ করবো, বা আমি চাকরির জন্য একটা কোচিং সেন্টারে ভর্তি হব, এন্ট্রান্স এক্সাম দেবো, ইউপিএসসি এক্সাম, অথবা হচ্ছে পুলিশ অফিসারের বা হচ্ছে সিজিএল, ব্যাঙ্কিং বা রেল। তারপর তার জন্য আমি 1 বছর ধরে ভালো করে পড়াশুনো করবো, সেই কোচিং সেন্টার থেকে সমস্ত নোটসগুলো নেব, দিনে 4 ঘন্টা 5 ঘন্টা পড়বো, তারপর 2 ঘন্টা 3 ঘন্টা আমি লেখা প্র্যাকটিস করব। তারপর 1 বছর পরে গিয়ে আমি সেই পরীক্ষাটা দেবো। যদি আমি ব্যর্থ হই তাহলে আমি আরও 1 বছর পড়বো, এবং খুবই শিওর যে নেক্সট ইয়ারের মধ্যে আমি চাকরিটা পেয়ে যাব। এবং যে চাকরিটা আমি পাবো তার রোজগার মাসে হচ্ছে 1 লাখ টাকা করে হবে, কারণ আমি আগে থেকে দেখে নিয়েছি তার স্যালারি মাসে 1 লাখ টাকা আছে। ওকে, তাহলে কি আমি এরকমভাবে এই উদ্দেশ্যটাতে পৌঁছাতে পারি যে 1 লাখ টাকা মাসে রোজগার করবো আগামী 2 বছর বা 3 বছরের মধ্যে। আবার দ্বিতীয় অপশনের মাধ্যমে এখানে পৌঁছাতে পারি, আবার আরও কোনো একটা অন্য রাস্তার মাধ্যমে এখানে পৌঁছাতে পারি। এই যে চিন্তার প্রকৃতিটা, যেখানে প্রধানত আমরা কোথায় গিয়ে পৌঁছাবো, তার উদ্দেশ্যটা কি সেটাকে আমরা আগে নির্ধারণ করছি, তারপর বিভিন্ন জায়গা থেকে আমরা সেইখানে পৌঁছাচ্ছি। এটাকে বলা হচ্ছে কি প্রাথমিক যে চিন্তা, মানে চিন্তার দুটো প্রকারভেদ। তার প্রথম প্রকারভেদ হচ্ছে এটা ভলেন্টারি যে থিঙ্কিং অথবা রেগুলেটেড থিঙ্কিং, সেটা যে 2 ভাগ, তার মধ্যে একটা হচ্ছে এটা। দ্বিতীয় ভাগটা কি? দ্বিতীয় ভাগ হচ্ছে যেখানে আমি কোথায় আমার উদ্দেশ্য নয় চিন্তার, আমি প্রাথমিক অবস্থানটাকে নির্ধারণ করছি, তারপর সেখান থেকে কত দিকে আমি যেতে পারি সেটাকে আমি জানার চেষ্টা করছি। যেমন আচ্ছা, আমার বাড়িতে আমার কোনো একজন আত্মীয় বা আমার বাবা বা মা কেউ একজন অসুস্থ, আমাকে তার ডাক্তারখানায় নিয়ে যেতে হবে, তার জন্য আমার 1 লাখ টাকা প্রয়োজন এক্ষুনি, আমি কোথা থেকে টাকাটা নিতে পারি, তো আমি এটা চিন্তা করব। তাহলে কি আমি আমার আত্মীয়দেরকে ফোন করে সবার কাছ থেকে অল্প অল্প টাকাও নিতে পারি, চাইতে পারি, অথবা ব্যাংক থেকে লোন নিতে পারি, অথবা বাড়িতে কোনো সোনা দানা থাকলে সেটাকে আমি বন্ধক রেখে টাকা নিতে পারি, কারণ এক্ষুনি আমার দরকার এত টাকা। তো এখন আমার মা অসুস্থ
বা আমার বাবা অসুস্থ, তার জন্য আমি অমুক হসপিটালে ভর্তি করব এবং সেখানে যাওয়ার জন্য আমাকে এত টাকা দরকার এবং সেই টাকাটা আমাকে তাড়াতাড়ি জোগাড় করতে হবে 3 দিনের মধ্যে, তাহলে আমি এই উপায় জোগাড় করতে পারি। ওকে। দ্বিতীয়, আচ্ছা আমার মা অসুস্থ, আমি তাকে ওই অমুক নার্সিংহোমে নিয়ে যাবো না, বরঞ্চ আমি সরকারি হসপিটালে নিয়ে যাব, তারপর আমি এই কাজটা করবো, তারপর এই কাজটা করবো, তারপর এই কাজটা। আচ্ছা 3 নম্বর, আমার মা অসুস্থ, তারপর আমি এই কাজগুলো করবো। এরকমভাবে আপনি আলাদা আলাদা শৃঙ্খলাতে চিন্তাগুলোকে প্রবাহ দিতে পারেন, বেগ দিতে পারেন, কিন্তু আপনি শুরু করছেন কি একটা নির্দিষ্ট জায়গা থেকেই। ঠিক আছে, এটা হচ্ছে দ্বিতীয় প্রকারের চিন্তা করা। অর্থাৎ আমরা একটা জিনিসকে নির্দিষ্ট করলাম, তারপর সেখান থেকে তার প্রভাবে কোথায় কোথায় জিনিস আমরা কি কি করতে পারি, কি কি করার সম্ভাবনা এখনো বাস্তবে করিনি, সেইটাকে আমরা ভাবছি। আরেকটা হচ্ছে কি আমরা কোথায় পৌঁছাতে চাই সেটা আগে থেকে ভেবে নিচ্ছি, তারপর কোন কোন পথ দিয়ে আমরা সেখানে পৌঁছাতে পারি সেটাকে আমরা জানার চেষ্টা করছি। এটা হচ্ছে 2 রকমের চিন্তা। এই 2 রকমের চিন্তা হচ্ছে কি রেগুলেটেড চিন্তার আবার 2টো প্রকারভেদ, আর তার আগে একটা ছিল কি আনরেগুলেটেড চিন্তা, যেখানে কোনো শৃঙ্খলা নেই। এবারে আমরা চলে আসবো আমাদের পরবর্তী পয়েন্টে, যেখানে থমাস হোবস এটা বলছে যে মানুষ আকারে, মানুষ হিসেবে আমরা যে এই যে চিন্তাগুলো করতে পারি সেটা হচ্ছে প্রধানত মানে একটা বিশেষ একটা বৈশিষ্ট্য যেটা অন্য প্রাণীরা পারে না, এবং এটার মাধ্যমে আমরা যে জিনিসটাকে অর্জন করার চেষ্টা করি বা যেখানে পৌঁছানোর চেষ্টা করি সেটা হচ্ছে কি ভার্চু, মানে গুণাবলী। কিছু এমন গুণ বা বৈশিষ্ট্য যেগুলোকে আমরা সবাই প্রশংসা করি, সেগুলোকে বলা হয় কি ভার্চু। ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজে এটাকে ভার্চু বলা হয়, বিশেষ গুণাবলী। যেমন কেউ যদি অনেক ধৈর্যশীল মানুষ হয়, তখন আমরা তাকে দেখে শিখি, তার মতো হওয়ার চেষ্টা করি। যদি কেউ মানে অনেক বেশি টাকা রোজগার করার ক্ষমতা বা তার স্কিলস আছে, তখন আমরা কি তাকে দেখে শেখার চেষ্টা করি তার সেই স্কিলটা কী করে শিখেছে। ঠিক আছে, বা যদি কেউ যেমন মায়েরা সন্তানকে লালন পালন করতে পারে খুব বেশি ভালো, তার টেক কেয়ার করতে পারে, তার একটা বিশেষ গুণাবলী, এটা একটা বিশেষ বৈশিষ্ট্য। ঠিক আছে, সে বাথরুম করছে, জামা কাপড় নোংরা করছে, সেগুলোকে ঠিক করা। বা কেউ কেউ আবার অনেক সাহসী, যে হয়তো কোনো একটা বাজে সিচুয়েশান, হয়তো কোথাও বন্যা হয়েছে বা কোথাও কোনো বাড়িতে আগুন লেগে গেছে বা কেউ হয়তো অসুস্থ, সে সাহসিকতার পরিচয় দিয়ে সেই আগুন লেগে যাওয়া বাড়ির মধ্যে থেকে একটা শিশুকে বাঁচিয়ে আনলো। এই যে সাহসিকতা, সেটাকে আমরা কি সবাই প্রশংসা করি যে ওই ছেলেটা না খুব ভালো কাজ করেছে। এই যে বৈশিষ্ট্যটা, এটাকে বলছি কি আমরা কি ভার্চু। এই যে ভার্চু, সেটা হচ্ছে থমাস হোবস বলছে কি মানুষের যে মানুষত্ব বোধ সেটা তৈরি হওয়া মানে হচ্ছে কি ভার্চু তৈরি হওয়া। কিন্তু এই ভার্চু আবার 2 রকমের। একটা হচ্ছে কি যেটাকে বলতে আমরা ন্যাচারাল, আর একটাকে বলছি আমরা যেটা হচ্ছে অ্যাকওয়ার্ড। ন্যাচারাল মানে কি যেটা আমরা প্রকৃতিস্থভাবে, জন্মগতভাবে যে ভার্চুটা আমাদের মধ্যে আছে। যেমন কেউ হয়তো জন্মগতভাবে কোনো একটা জিনিস ভালো করতে পারে, কারোর লম্বাই বেশি, কারোর গায়ের রং বেশি মানে আকর্ষণীয়, ইত্যাদি ইত্যাদি। এই যে ন্যাচারাল ভার্চু, এটার প্রধান মানে হচ্ছে কি আমাদের সেন্সেস। আমরা যে চোখে দেখতে পাই, কানে শুনতে পাই, আমরা স্পর্শ করতে পারি, অন্য প্রাণীদের যে সেন্স বা ইন্দ্রিয়গুলো সেগুলো আমাদের থেকে আলাদা। যেমন কুকুর, তাদের ঘ্রাণ শক্তি আমাদের থেকে অনেক তীক্ষ্ণ, অনেক দূর পর্যন্ত কি গন্ধ আসে তারা বলতে পারে। বিড়ালদেরও ঘ্রাণ শক্তি অনেক তীক্ষ্ণ হয় মানুষের তুলনায়। বিড়ালদার চোখে রাতের অন্ধকারে দেখতে পায়, কিন্তু আমরা দেখতে পাই না। তো অন্যদের যে ইন্দ্রিয়, তার যে প্রকৃতি, তার থেকে আমাদের ইন্দ্রিয়ের প্রকৃতি আলাদা। এটাকে বলছে কি ন্যাচারালি অ্যাকওয়ার্ড, মানে ন্যাচারালি আমরা পেয়েছি জন্মগতভাবে। ঠিক আছে, যার জন্য আমাদেরকে কিছু করতে হয়নি, প্রকৃতিস্থভাবে আমরা পেয়েছি। এছাড়া আমাদেরকে যদি লম্বা হয়, কেউ ভালো দৌড়াতে পারে, ঠিক আছে, তার হাত পা একটু হাট্টা কাট্টা মোটা, ইত্যাদি ইত্যাদি। এবং এই যে ন্যাচারাল ভার্চু, সেগুলোর অন্য প্রাণীদের থেকে আমাদের পার্থক্য আছে, কিন্তু খুব বেশি না। আর মানুষের থেকে অন্য মানুষের পার্থক্যও আছে, সেটা খুবই সামান্য পার্থক্য। এবং এই যে ন্যাচারাল ভার্চু, একজন মানুষের থেকে অন্য মানুষের পার্থক্য খুবই সামান্য বা খুবই নগণ্য, এবং সেই পার্থক্যটা আমাদের চিন্তা বা ট্রেন অফ থট, যেটা একটু আগে বললাম, যেটাকে আমরা মেন্টাল ডিসকোর্স বললাম, তার মধ্যেও উঠে আসে। যখন আমরা স্লো থিঙ্কিং করি অথবা আমরা খুব ফাস্ট থিঙ্কিং করি, অর্থাৎ যখন আমরা আনরেগুলেটেড থিঙ্কিং করি, যেখানে একটু আগে আমরা বললাম না চিন্তা 2 রকমের হয়, একটা হচ্ছে আনরেগুলেটেড, একটা হচ্ছে রেগুলেটেড। এই যে আনরেগুলেটেড থিঙ্কিং, সেটা হচ্ছে কি ন্যাচারাল ভার্চু, মানে কিছু নিয়ন্ত্রণহীন চিন্তার যে শৃঙ্খলা, এলোপাতারি যে চিন্তা, সেগুলো হচ্ছে কি আমাদের এই প্রকৃতিস্থভাবে আমরা এটা পেয়েছি। আর অ্যাকওয়ার্ড ভার্চু মানে কি এমন কোনো বৈশিষ্ট্য বা গুণাবলী যেগুলো আমরা ইনস্ট্রাকশন, মানে কেউ আমাদেরকে শিখিয়েছে বা শিক্ষার মাধ্যমে অর্জন করেছি। কলেজে বা স্কুলে কোনো টিচার আমাদেরকে কোনো জিনিস শেখাচ্ছে, আমরা সেটা দেখে দেখে খাতায় লিখছি, তারপর আমরা সেরকম করছি। জাতীয় সঙ্গীত গাওয়া, ঠিক আছে, বা হচ্ছে ফর এক্সাম্পল প্রতিদিন স্নান করা, বা কোনো যোগ ব্যায়াম করা, মেডিটেশন করা, বা হচ্ছে অন্য কোনো ভাষায় কথা বলতে পারা, এগুলো হচ্ছে কি অ্যাকওয়ার্ড। অর্থাৎ আমরা এটা শিখেছি। যদি কেউ রাশিয়াতে জন্ম হয়, তাহলে সে রাশিয়ান ল্যাঙ্গুয়েজ জানে, সে ওটা শিখেছে ছোটোবেলায়, সে ওটা শিখেছে তার বাবা মায়ের কাছ থেকে। আমরা
মানে ওয়েস্ট বেঙ্গলে এবং বাংলাদেশে যারা জন্ম হই তারা আমরা কি বাংলা ভাষায় কথা বলি, আমরা এটা শিখেছি। এবং এই যে অ্যাকওয়ার্ড ভার্চু সেটা দুটো জিনিসের উপর ডিপেন্ড করে, একটা হচ্ছে মেথড বা একটা পদ্ধতি, আর একটা হচ্ছে কি ইনস্ট্রাকশন, মানে অন্যকে অর্ডার দেওয়া, অন্যকে বলা। যে আমরা বাবা মারা যেমন ছেলে মেয়েকে বলে এই কাজটা করবি না বা এইভাবে ব্যবহার করতে হয় আত্মীয় স্বজনের সামনে, একটা ইনস্ট্রাকশন দেওয়ার মাধ্যমে তাকে কতগুলো গুণাবলী বা বৈশিষ্ট্য শেখানো হচ্ছে যে তুমি এই এই অবস্থার মধ্যে এই রকমভাবে ব্যবহার করবে বা এই রকমভাবে কাজ করবে। তো যা কিছু অ্যাকওয়ার্ড ভার্চু, যা কিছু আমরা শিখে যে গুণাবলীগুলো অর্জন করি সেগুলো সবসময় এরকম ইনস্ট্রাকশনের মাধ্যমে আমাদের মধ্যে আসে, একটা পদ্ধতির মাধ্যমে আসে, প্রকৃতিস্থভাবে এমনি এমনি তৈরি হয় না, সেগুলোকে সবসময় শিখতে হয় পরিশ্রমের মাধ্যমে, সময় দেওয়ার মাধ্যমে। আর যেগুলো ন্যাচারাল ভার্চু সেগুলো এমনি এমনি আমাদের মধ্যে আগে থেকেই আছে, সেগুলোর জন্য আর কিছু করতে হয় না আমাদের। এই যে ন্যাচারাল ভার্চু, থমাস হোবস বলছে এটা দুটো জিনিসের মধ্যে লুকিয়ে থাকে। একটা হচ্ছে কি সাকসেশন অফ ফ্রম ওয়ান থট টু অ্যানাদার, একটা চিন্তা থেকে অন্য চিন্তার মধ্যে জাম্প করে করে চলতে থাকা এলোপাতাড়িভাবে, তার মাধ্যমে ন্যাচারাল ভার্চু প্রত্যেকের এলোপাতাড়িভাবে চিন্তা করা, যে আনরেগুলেটেড থটস, সেটা কিন্তু প্রত্যেকের প্যাটার্নটা আলাদা আলাদা। যে দেখা গেল সারাদিন মদ খায়, গাঁজা খায়, বা হচ্ছে গ্যামলিং করে, তাস খেলে টাকা, তার আনরেগুলেটেড চিন্তা একরকম। আর যে হচ্ছে ফর এক্সাম্পল অন্য কোনো কারণে আসক্ত বোধ হয়ে গেছে, বা সে সারাদিন অলস হয়ে পড়ে আছে, ঠিক আছে, কোনো কাজ করছে না, কোথাও ফোকাস করতে পারছে না, কনসেন্ট্রেট করতে পারছে না, তার আনরেগুলেটেড চিন্তা সেগুলো একরকম, ঠিক আছে। মানে আনরেগুলেটেড চিন্তা তার নিজস্ব কিছু প্যাটার্ন থাকে, তো সেইটাই হচ্ছে কি ন্যাচারাল ভার্চু আমরা বলছি, ঠিক আছে। অর্থাৎ আমাদের যে চিন্তার শৃঙ্খলাটা বিকৃত, সেই বিকৃতিটাও আলাদা আলাদা। যেমন কারুর আমাদের শরীরে জ্বর হতে পারে, কারুর আবার হচ্ছে সর্দি কাশি হয়েছে, কারুর হতে পারে হচ্ছে সুগার অনেক বেশি, কারুর হতে পারে লিভারের প্রবলেম। আমাদের প্রত্যেকটা শারীরিক অসুস্থতা কিন্তু আলাদা আলাদা ধরনের অসুস্থতা। ঠিক তেমনই এই যে ন্যাচারাল ভার্চু বা আনরেগুলেটেড থটস, সেগুলো হচ্ছে মানে ন্যাচারাল ভার্চু একটা জিনিস, তার একটা প্রকাশ হচ্ছে আনরেগুলেটেড থটস। ওকে, সেই আনরেগুলেটেড থটসের মধ্যে বা ন্যাচারাল ভার্চুর মধ্যে বিকৃতিটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে আলাদা আলাদা হতে পারে। আর যে অ্যাকওয়ার্ড ভার্চু, সেখানেও আবার আলাদা আলাদা রূপের হতে পারে, ঠিক আছে। আমরা প্রত্যেকে আলাদা আলাদা, কেউ ডাক্তার, মানে কেউ একজন ডক্টর, সে খুব ভালো অপারেশন করতে পারে, ঠিক আছে, কিন্তু সে ভালো হচ্ছে কবিতা লিখতে পারে না। একজন কবি যে অনেক দিন থেকে শিখেছে কবিতা লেখা, সে ওটা ভালো পারে, কিন্তু সে ভালো মানে মেডিকেল সায়েন্স ভালো জানে না, তাহলে সেই জিনিসটা থেকে শিখতে হয়েছে। এগুলো হচ্ছে কি অ্যাকওয়ার্ড ভার্চু। তো আমাদেরকে জীবনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এরকম অ্যাকওয়ার্ড ভার্চুর প্রয়োজন, এবং অ্যাকওয়ার্ড ভার্চু পেতে সাহায্য করে কি রেগুলেটেড থটস। একটু আগে যেটা আমরা জানলাম, মানুষের প্রধান যে প্রকৃতি, ওকে, এই ভার্চুটাকে, অর্থাৎ অ্যাকওয়ার্ড ভার্চু, এটা অন্য কোনো প্রাণীর মধ্যে নেই। অন্য কোনো প্রাণী নতুন কিছু শেখা ইনস্ট্রাকশন বা মেথডের মাধ্যমে পারে না, একমাত্র মানুষই পারে ইনস্ট্রাকশন বা মেথডের মাধ্যমে কোনো কিছু শিখতে, কোনো কিছু নতুন জিনিস নিজের মধ্যে আত্মস্থ করতে। যেটা মানুষের যে প্রকৃতি বা মানুষত্ব বোধ, সেটা হচ্ছে কি এই জিনিসটার মধ্যেই লুকিয়ে থাকে, যেটাকে অন্য প্রাণীদের থেকে আমাদেরকে অনেক আলাদা করে তোলে, একটু বিশেষ করে তোলে, একটু ডিভাইন করে তোলে। এবার এই ভার্চুর সাপেক্ষে থমাস হোবস ভালো এবং খারাপ মানুষের জগতে, যেটাকে আমরা নর্মালি বা জেনারেল ল্যাঙ্গুয়েজের মধ্যে ভালো এবং খারাপ শব্দকে ব্যবহার করি, সেটাকে তিনি 3 ভাগে ভাগ করছেন। বলছেন যে 3 রকমের গুড থিংস এক্সিস্ট করে, আবার 3 রকমের ব্যাড বা ইভিল থিংস এক্সিস্ট করে এই পৃথিবীতে, এবং মানুষের মধ্যে বা মানুষত্ব বোধ তার মধ্যেও। সেই 3 রকমের কি, প্রথমটা হচ্ছে প্রমিস, তারপর একটা হচ্ছে এন্ড, আর একটা হচ্ছে কি মিনস। আবার 3টে যে খারাপ জিনিস বা ইভিল এক্সিস্ট করে, সেটা প্রথমটা হচ্ছে কি প্রমিস, তারপর একটা হচ্ছে এন্ড, তারপর একটা হচ্ছে মিনস। এই 3টে কি আমরা একটু একটু করে জানবো। প্রমিস মানে কি? প্রমিস মানে হচ্ছে কোনো প্রতিজ্ঞতা দেওয়া, মানে আমি তোমাকে প্রতিজ্ঞা করছি এই জিনিসটা আমরা করবোই একসাথে, এরকম। তো সেখান থেকে আমরা বুঝতে পারি প্রমিসের মাধ্যমে গুড থিংস হওয়া। তার মানে কি, প্রমিস মানে হচ্ছে যা কিছু আমরা বাইরের জগতে দেখছি, দেখার পরে তার মধ্যে কোনো একটা ভালো জিনিসকে রেকগনাইজ করা, চিনতে পারা, যে আচ্ছা এই ছেলেটা খুব ভালো ফুটবল খেলতে পারে, আমিও ফুটবল খেলা শিখতে চাই, তো আমি ওর থেকে শিখবো। এই যে একটা ভালো জিনিস, অনেকগুলো জিনিসের মধ্যে একটা ভালো জিনিসকে আমি চিনতে পারলাম, এটা হচ্ছে এক ধরনের ভালো কাজ, একটা গুড থিংস। এটা হচ্ছে বলা হচ্ছে প্রমিস, যেটা হচ্ছে অ্যাপিয়ারেন্স বা যেটা দৃশ্যমান জগতের মধ্যে আমরা খুঁজে পেতে পারি, ভালো জিনিস যা চোখে দেখা যায়, কানে শোনা যায়, ভালো, সেটাকে বলছে প্রমিস, ভালো। দ্বিতীয় মানে ভালো বা গুড থিংস কি থমাস হোবস বলছে, সেটা হচ্ছে এন্ড, অর্থাৎ কোনো একটা জিনিস যেটাকে হচ্ছে আমরা অর্জন করতে চাই। যে ধরা যাক ফুটবল খেলা, আমি শিখবো ফুটবল খেলা, তাহলে এটা হচ্ছে একটা ফ্লিটিং মুমেন্ট, অর্থাৎ একবার আমি যখন সেটা শিখে গেলাম, বা আমি টাকা রোজগার করব, একবার যখন আমার সেই টাকা রোজগার করা হয়ে গেল, 1 লাখ টাকা আমি রোজগার করতে চাই, তারপরে সেই স্যাটিসফ্যাকশনটা বা ভালো লাগাটা চলে যাবে আস্তে আস্তে। আমি আজকে টাকা রোজগার করতে শুরু করলাম 1 লাখ টাকা, তারপর
1 মাসের মধ্যে বা 2 মাস 4 মাস 6 মাসের মধ্যে সেই ভালো লাগার পরিমাণটা আস্তে আস্তে কমতে থাকবে। অর্থাৎ যেটা আমরা অর্জন করতে চেয়েছিলাম একবার যখন আমরা সেখানে পৌঁছে গেলাম তারপর সেটা কমে যেতে থাকে। এটাকে বলা হচ্ছে কি এন্ড গুড, অর্থাৎ এমন একটা ভালো জিনিস যেটা আমরা অর্জন করতে চাই এবং সেটা অর্জন করে ফেলেছি, সেটা হচ্ছে এন্ড গুড, অর্থাৎ অন্তিম ভালো। ওকে, যেটা আমরা একটা উদ্দেশ্য দিচ্ছি সেটা। এবং 3 নম্বর হচ্ছে কি প্রসেস, মানে হাউ উই মুভ ফ্রম দ্যাট প্রমিস টু দ্য এন্ড। অর্থাৎ আমি প্রথমে দেখলাম যে ওই ছেলেটা ভালো ফুটবল খেলতে পারে, ঠিক আছে, বা অমুক টিচার ভালো শেখাতে পারে, এটা হচ্ছে কি প্রমিস, প্রাথমিক যে গুড। দ্বিতীয় হচ্ছে কি আমি ওরকম খেলা শিখতে চাই, আমি অনেক পরিশ্রম করলাম, ওরকম খেলা শিখলাম, তারপর আমার সেটা শিখতে হয়তো 1 বছর সময় লাগলো, এবার আমি কোনো একটা স্টেট লেভেলের খেলাতে চান্স পেয়েছি। তাহলে কি এই যে চান্স পাওয়াটা হচ্ছে এন্ড গুড, এটা হচ্ছে একটা ভালো, একটা শেষ হলো, একটা অন্তিম ভালো। এবার এই যে পদ্ধতির মাধ্যমে আমি প্রমিস থেকে এন্ড গুডে পৌঁছালাম সেটাকে বলা হচ্ছে কি মিনস, দ্য মিন গুড। অর্থাৎ 3 নম্বর যে ক্যাটাগরিটা মিনস, যে পদ্ধতির মাধ্যমে আমরা একটা জায়গা থেকে একটা জায়গায় পৌঁছাই। থমাস হবস বলছে কি এই 3 রকমের খারাপ বা ইভিল থিংসও এক্সিস্ট করে। একটা আমি প্রমিস করছি জগতের মধ্যে ভালো জিনিসকে খুঁজে না পেয়ে একটা খারাপ জিনিসকে আমি দেখছি, ঠিক আছে। হয়তো কোথাও ফর এক্সাম্পল গ্যামলিং হচ্ছে, আমার খুব ইচ্ছা হলো আমিও গ্যামলিং করি, সেটা দেখলাম, দেখে আমি চিনতাম, রেকগনাইজ করলাম ওখানে গ্যামলিং হয়, বা সবাই তাস খেলে, তাস দিয়ে জুয়া খেলা হয়, ঠিক আছে, ইত্যাদি। এবার আমিও সেখানে যাব বা আমি সেটা চিনছি বা রেকগনাইজ করছি যে প্রমিস, দ্য প্রমিস অফ ইভেল প্রমিস। সেকেন্ড সেটা হচ্ছে কি যে আমিও তাস খেলবো বা আমিও গ্যামলিং করব, এটা হচ্ছে কি এন্ড ইভেল। আর একটা হচ্ছে কি আমি ধীরে ধীরে তার মধ্যে ইনভলভ হয়ে গেলাম, তারপর দেখতে দেখতে 1 বছরের মধ্যে আমিও অ্যাডিক্টেড হয়ে গেলাম তাস খেলাতে বা আমি গ্যামলিং করাতে, ইত্যাদি ইত্যাদি। তো সেই যে পদ্ধতিটার মাধ্যমে আমি ওটা হচ্ছে ইভেল মিনস মানে একটা পদ্ধতি, একটা উপায় বা একটা প্রক্রিয়া, একটা জায়গা থেকে একটা জায়গাতে পৌঁছানোর, সেটা। এইখানে থমাস হোবস বলছে এই 3 ধরনের গুড থিংস মানুষের মধ্যে আছে, আবার এই 3 ধরনের ইভিল থিংস মানুষের মধ্যে এক্সিস্ট করে। ওকে, এবার থমাস হোবস বলছে এই 3টে জিনিসের মধ্যে সব থেকে যেটা ভালো, অফকোর্স ইভিলের থেকে গুড আমাদের জীবনে বেশি উন্নতিতে সাহায্য করবে, থমাস হোবস বলে দিচ্ছে। তারপরে তিনি এটা বলছেন যে এই 3টে প্রমিস, এন্ড আর মিন, এই 3টের মধ্যে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে মিনসটা, হাউ, মানে আমরা কিভাবে কোনো জিনিসকে অর্জন করি। যখন একবার আমরা শিখে যাব হাউ, সেই প্রসেসটা, তখন সেই প্রসেসটাকে কাজে লাগিয়ে আমরা বিভিন্ন জিনিসকে অর্জন করতে পারি। যে পদ্ধতিটাকে কাজে লাগিয়ে আমি ফুটবল খেলার স্কিলটা শিখলাম, সেই একই পদ্ধতিকে কাজে লাগিয়ে আমি নতুন কোনো একটা স্কিলস, প্রোগ্রামিং করা, সেটা আমি শিখতে পারি। সেটাকে কাজে লাগিয়ে টাকা রোজগার করার একটা স্কিলস, সেটাকে আমি আবার শিখতে পারি, ঠিক আছে। একবার আমি সুইমিং করা যখন শিখে গেলাম, তার যে পদ্ধতিটা সেটাকে কাজে লাগিয়ে আমি সাইকেলিং শিখতে পারি। কারণ সুইমিংয়ের কিছু নির্দিষ্ট বিষয়বস্তু আছে, কিন্তু সেই বিষয়বস্তুটার যে গঠনটা সেটা কিন্তু একই। আমাকে প্রতিদিন যেতে হচ্ছে, তারপর আমি সুইমিং প্র্যাকটিস করছি 2 ঘন্টা করে, এরকমভাবে আমি 6 মাস করছি, এবং যে টিচার আছে তার ইনস্ট্রাকশন ফলো করছি, তার কথা শুনে চলছি, তিনি যা যা কিছু বলছেন, এটা একটা প্রসেস। ঠিক তেমন যদি আমাকে ড্রাইভিং শিখতে হয়, তাহলে আমার একজন টিচার দরকার যে আমাকে শেখাবে, বা হচ্ছে 6 মাস ধরে আমাকে এটা করতে হবে, প্রতিদিন 1 ঘন্টা টাইম দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। বা মেডিটেশন শিখতে চাইলে একজন টিচার দরকার যে আমাকে শেখাবে, 6 মাস ধরে আমাকে প্র্যাকটিস করতে হবে, প্রত্যেকদিন 1 ঘন্টা বা 30 মিনিট করে টাইম দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। এই যে স্ট্রাকচারটা, যে হাউ প্রসেসটা, যখন এটাকে আমরা শিখে নিই একবার, এটা সব থেকে বেশি ভ্যালুয়েবল, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। ওই এন্ড আর ওই যে প্রমিস, দুটোর থেকে বেশি মূল্যবান হচ্ছে এই মিনসটা। তো থমাস হোবস বলছে এই মিনসে ফোকাস করতে আমাদেরকে, কারণ এই মিনসটা বা এই পদ্ধতিটা আমাদের বর্তমান সুখ বা স্বাচ্ছন্দ্যকে শুধুমাত্র সিকিওর করে, তার একটা নিশ্চয়তা দেয়, এমনটা নয়, বরং ভবিষ্যতেও আমরা এই একই পদ্ধতিকে আবার ব্যবহার করে, মানে আমি এখান থেকে এখানে গেলাম একটা পদ্ধতিকে ব্যবহার করে, তারপর এই বিন্দু থেকে আমার এই পয়েন্টে পৌঁছানোর পর আমার স্যাটিসফ্যাকশনটা কমে যাবে, তারপর সেখান থেকে আবার অন্য একটা উদ্দেশ্যে যাওয়ার প্রয়োজনীয়তা তৈরি হবে, তো সেই পদ্ধতিটাকে আবার ব্যবহার করতে হবে, তারপর সেখানে পৌঁছানোর পর আবার একটা। তো অ্যাকচুয়ালি আমরা জীবনের বেশিরভাগ সময় কোনো একটা এন্ড গুডে কাটাই না, বা কোনো একটা প্রমিস গুড সেখানে কাটাই না, বরং সেই পদ্ধতি বা মিনসের গুড সেখানে কাটায়। তো ওইটাকে আত্মস্থ করা, ওইটাকে অভ্যাস করাটা বেশি প্রয়োজন, পদ্ধতিতে বেশি ফোকাস করা, একটা সিস্টেমে বেশি ফোকাস করাটা বেশি গুরুত্বপূর্ণ। ওকে, এবারে আমরা চলে আসবো আমাদের লাস্ট পয়েন্ট, সেটা হচ্ছে কি নো অ্যাবসলিউট নলেজ। থমাস হোবস বলছে মানুষের মধ্যে এই যে মিনসের নলেজ আছে, মিনসের গুড আছে, রেগুলেটেড থটস মানুষের মধ্যে আছে, চিন্তার যে শৃঙ্খলা। ওকে, তারপর সেই রেগুলেটেড থটসের মধ্যে আবার 2টো প্রকার, যেটা একটু আগে আমি আলোচনা করেছি, ঠিক আছে, যে একটা অ্যাম্বিশন বা এম দেওয়া, আর একটা হচ্ছে কি ইনিশিয়াল পয়েন্ট থেকে শুরু করে বিভিন্ন দিকে অভিমুখে চলতে থাকা। এবারে উনি বলছেন যে এই সমস্ত কিছুর মাধ্যমে আমরা জ্ঞান অর্জন করি জগৎ সম্পর্কে, নিজের সম্পর্কে, যেটাই হচ্ছে কি আমাদের প্রকৃত নেচার বা মানে প্রকৃত সত্তাটা হচ্ছে এটাই।
অন্য প্রাণীরা জ্ঞান অর্জন করতে পারে না, আমরা পারি। এবং এই যে জ্ঞানটা থমাস হোবস বলছে কিন্তু এই জ্ঞানটা অ্যাবসলিউট নয়, অর্থাৎ এমন কোনো জ্ঞান নয় যেটা হচ্ছে অ্যাবসলিউট। কেন? কারণ কোনো মানুষ চিন্তার যে ডিসকোর্স মানে মেন্টাল ডিসকোর্স, যেটা আমরা প্রথমে আলোচনা করেছি, চিন্তার যে শৃঙ্খলা বা ছন্দ মেন্টাল ডিসকোর্স, সেটার মাধ্যমে বলতে পারে না যে এই জিনিসটা অ্যাবসলিউটলি হবে, কখনোই সে বলতে পারে না। মানুষ এই যে মেন্টাল ডিসকোর্স, তার যে প্রধান যে বৈশিষ্ট্য যেটা অন্য প্রাণীদের থেকে তাকে আলাদা করে, তার মাধ্যমে সে কি বলতে পারে যে এটা হলে ওটা হবে, যদি এটা হয়ে থাকে তার মানে ওটা হওয়ার সম্ভাবনা বেশি। অর্থাৎ কি এটা কন্ডিশনাল নলেজ, একটা শর্তমূলক জ্ঞান, কোনো অ্যাবসলিউট জ্ঞান নয়। যদি ভবিষ্যতে এই জিনিসটা হয় তাহলে তারপরে এই দুটো জিনিস হওয়ার সম্ভাবনা বেশি, বা এই দুটো জিনিসের মধ্যে একটা হতে পারে। অর্থাৎ এটা হলে ওটা হবে, বা যদি এটা হয়ে থাকে তাহলে ওটা হওয়া হচ্ছে বা হয়েছে। ওকে, এই যে একটা শর্তে আর একটা হওয়া, একটার শর্তে অন্য একটা ঘটার সম্ভাবনাকে নির্ধারণ করা, এটা হচ্ছে কি কন্ডিশনাল নলেজ। মানুষের যে মেন্টাল ডিসকোর্স, তার মাধ্যমে সে কখনোই অ্যাবসলিউট জ্ঞানকে অ্যাচিভ করতে পারে না, সে সবসময় কন্ডিশনাল নলেজকে অ্যাচিভ করতে পারে। যেমন যদি আমরা সায়েন্স দেখি, যে হচ্ছে ফর এক্সাম্পল আইজ্যাক নিউটনের যদি ফর্মুলা দেখি, যে স্থির বস্তু চিরকাল স্থির অবস্থায় থাকে এবং গতিশীল বস্তু চিরকাল গতিশীল অবস্থায় থাকে যদি না বাইরে থেকে কোনো বল প্রয়োগ করা হয়। ওকে, তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, ওনার যে সায়েন্টিফিক যে রুল, তার মধ্যে কন্ডিশনাল নলেজ দেখতে পাচ্ছি। ওনার এই যে 3টে গতিসূত্র আছে সেটা কিন্তু ব্ল্যাক হোলের মধ্যে অ্যাপ্লিকেবল নয়। ঠিক আছে, তো আমরা যত সায়েন্স জানি, যত ফিলোসফি জানি, সেই সমস্ত কিছু কি কন্ডিশনাল নলেজ। ওকে, কোনো অ্যাবসলিউট নলেজ মানুষের কাছে নেই। কেউ এরকম বলতে পারে না যে এই জিনিসটা হবেই হবে ভবিষ্যতে, বা এইটাই হচ্ছে সত্য। কেউ এমনটা বলতে পারে না, কেউ এমনটা দাবি করতে পারে না, সে যত জ্ঞানী মানুষই হোক না কেন। এই যে কন্ডিশনাল নলেজ, সেই জ্ঞানটাকে চর্চা করা বা সেটাকে অভ্যাস করার যে ডিসিপ্লিন, সেটার মাধ্যমে, যার ফলে যেহেতু এটা কন্ডিশনাল, সেই জন্য আমাদেরকে অনেক অনেক জ্ঞান চর্চা করতে হয়, অনেক অনেক সম্ভাবনার কথা জানতে হয়। এটা হলে ওটা হবে, তাহলে ওটা হলে এটা হতে পারে, এটা হলে ওটা হবে, এরকম একটা বিস্তৃত জ্ঞানের প্রয়োজন হয়। নাকি একটা জ্ঞান, একটা জিনিস একবার আমি জেনে গেলাম, ব্যাস আমার আর কিছু দরকার নেই। মানে একদিন আমি ভাত খেয়ে নিলাম, সারা জীবন আমার না খেয়ে থাকতে হবে, এরকম কোনো খাবার আছে পৃথিবীতে? কোনো ওষুধ, মেডিসিন বা কোনো গাছের ফল যেটা একবার খেয়ে নিলে আর কোনোদিনও খিদে লাগবে না, এমন নেই। কোনো অ্যাবসলিউট খাবার নেই। ঠিক প্রতিদিন খাবার খেতে হয়। জ্ঞানও হচ্ছে ঠিক সেরকম, কন্ডিশনাল। আমাদেরকে প্রতিদিন জ্ঞানটাকে চর্চা করতে হবে, সেটাকে বিস্তৃত করতে হবে, সেটাকে ছড়াতে থাকতে হবে, মানে অভ্যাস করতে থাকতে হবে। কারণ কোনো অ্যাবসলিউট জ্ঞান নেই যে একবার এটা জেনে গেলাম, ব্যাস আমার আর কিছু জানার প্রয়োজন নেই। ঠিক আছে, এমনকি গৌতম বুদ্ধা বা স্বামী বিবেকানন্দের মতো মানুষ যারা একবার নির্বাণ গ্রহণ করে ফেলেছেন, তারপরেও কিন্তু তারা মেডিটেশন প্র্যাকটিস বন্ধ করেনি, তারপরেও তারা প্র্যাকটিস করে যেত। অর্থাৎ সেই অ্যাবসলিউট জ্ঞানটাকেও তারা চর্চা করে যেত। মানে তারা যে জ্ঞানটা পেয়েছে সেটাকেও তারা সেই পদ্ধতির মাধ্যমে সেটাকে চর্চা করে যেত, যখন তারা সব কিছু জেনে ফেলেছে তারপরেও। তো এটাই হচ্ছে কি মানুষ্য জীবন, এটা হচ্ছে মানুষকে আলাদা করে তোলে। যে আমাদেরকে এই কন্ডিশনাল জ্ঞান যখন আমরা প্র্যাকটিস করি, কন্ডিশনাল যে নলেজ, তখন সেটাকে বলছে কি থমাস হোবস সায়েন্স অর ফিলোসফি, বিজ্ঞান অথবা দর্শন। এবার এই সায়েন্স বা ফিলোসফি হচ্ছে কি, সেটাকে আমরা রেকর্ড করতে পারি, সেটাকে আমরা চর্চা করতে পারি। এই জিনিসটার অনেক অনেক রূপ হয়। ন্যাচারাল সায়েন্স হতে পারে, অ্যানাটমিক্যাল সায়েন্স হতে পারে, মেটাফিজিক্যাল ফিলোসফি হতে পারে, অন্টোলজিক্যাল ফিলোসফি হতে পারে। এই সায়েন্সের আবার অনেকগুলো ব্রাঞ্চ বা অনেকগুলো ভাগ আছে। একটা সায়েন্স বা ফিলোসফি, তারপর অনেক রকমের রূপ, তারপর তার আবার অনেকগুলো ক্যাটাগরিজ এরকম আছে, যেটা আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব না। আমরা পরবর্তী একটা ভিডিও আনবো, সেখানে আমরা এই টপিকটা নিয়ে আলোচনা করব। সেটা আমি আগে থেকে একটু অল্প তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে এখানে উনি পুরো একটা চার্ট দিয়ে দিয়েছেন এই বইয়ের মধ্যে, যেখানে তিনি আলোচনা করেছেন কত রকমের সায়েন্স হতে পারে, কত রকমভাবে আমরা জ্ঞান অর্জন করতে পারি, জ্ঞানের কত রকম রূপ হতে পারে বা শ্রেণী বিভাগ হতে পারে। সেটা আমরা পরে একটা ভিডিওতে এটা নিয়ে আলোচনা করব। আজকের জন্য এতটুকু। এবং যদি তোমরা অ্যাডভান্স মাইন্ডসেট কোর্সের সঙ্গে যুক্ত হতে চাও, তাহলে ডেসক্রিপশানে দেওয়া হোয়াটসঅ্যাপে আমাদেরকে মেসেজ করতে পারো, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদেরকে মেসেজ করে লিখতে পারো অ্যাডভান্স মাইন্ডসেট। এবং আমরা খুব শীঘ্রই আরও একটা কোর্স লঞ্চ করছি, যেটার নাম হচ্ছে পারপাসফুল লিভিং। ঠিক আছে, যে কোর্সটা সম্পর্কে আমি ইউটিউব চ্যানেলে কিছুই বলছি না। যারা অ্যাডভান্স মাইন্ডসেটে যুক্ত হবে, শুধুমাত্র তারাই সেই কোর্সটাতে যুক্ত হতে পারবে। ওকে, যেটা ডোনেশন বেস কোর্স নয়, যেটা একটা পেড কোর্স হবে। সেখানে আপনাকে কিছু পরিমাণ অর্থ দিয়ে তবে কোর্সটাতে যুক্ত হতে হবে। এবং সেই কোর্সটা সম্পর্কে আমি ইউটিউবে কোনো প্রচার করছি না। যারা অ্যাডভান্স মাইন্ডসেট কোর্সটা করবে কমপ্লিট, তারাই শুধুমাত্র সেই কোর্সের সঙ্গে যুক্ত হতে পারবে। তো খুব শীঘ্রই তুমি সেই পেড কোর্সটা করো বা না করো, অ্যাডভান্স মাইন্ডসেট কোর্সে অ্যাটলিস্ট যুক্ত হও। সেখান থেকে অনেক কিছু তুমি শিখতে পারবে, আশা করি অনেক কিছু তোমার জীবনে কাজে লাগবে। আজকের জন্য এতটুকুই, পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ। চলো, টাটা।